আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি ডক্টর এম এম আলী, হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে একজন কিংবদন্তি মানুষ নিয়ে কথা বলবো। জাতির জন্য, স্পেশালি বাঙালি জাতির জন্য, অবহেলিত জাতির জন্য এটা একটা মহামানব। আমি আর নাম সময় ক্ষেপণ করছি না। তিনি হচ্ছেন ডক্টর জাহাঙ্গীর কবির। এটা খুব পরিচিত নাম এবং সবাই জানেন ওনার নাম এবং ওনার খ্যাতি সম্পর্কে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইতিহাসে চিকিৎসা বিজ্ঞানের যে ধারাগুলো নেমে আসছিল, এটা একটা খুবই বেদনাদায়ক ধারাগুলো নেমে আসছে। একটা জিনিস আমি আপনাদের বলতে চাই, যে যেখানে আমরা হেলথ নিয়ে কাজ করি, মানে হেলথ নিয়ে আমাদের দেশটা কি অবস্থায় আছে, একটু পরিসংখ্যান দিতে চাই। তার আগে বলতে চাই হেলথটা কি জিনিস, মানে স্বাস্থ্যটা কি জিনিস আমরা অনেকেই জানি না। স্বাস্থ্য খুবই একটা সিম্পল শব্দ, সেটি হচ্ছে সুস্থ থাকা। হ্যাঁ, সুস্থ থাকতে পারলেই স্বাস্থ্য ডিটেক্ট করা যাবে। কিন্তু সুস্থতা কি? সুস্থ হচ্ছে একটা মানুষ ওষুধবিহীন ভাবে কর্মঠ, এনার্জেটিক, একেবারে কষ্টবিহীন জীবনযাপন, সুখী জীবনযাপন করা। এই সবকিছু মিলে একটা সুস্থ। এবং সুস্থতা মানসিকভাবে মানে ভালো থাকা, শারীরিকভাবে ভালো থাকা, সামাজিকভাবে ভালো থাকা, সবকিছু মিলে একটা সুন্দর জীবনযাপন করা। এবং সেটা ওষুধ দিয়ে সাপোর্ট নিয়ে নয়। কেউ যদি আমরা মনে করি যে ধরুন যে আমার গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটির ওষুধ খাই, অ্যাসিডিটির ওষুধ খাই, কেউ যদি বলে আমি খুব সুস্থ আছি, ভালো আছি, তাহলে এটা হলো না। কারণ ওষুধ খেয়ে আমি সুস্থ আছি, খুব ভালো আছি, নো, আপনি ভালো নেই। আপনার বডি ভালো নেই, আপনার মানসিক অবস্থাও ভালো নেই, কারণ আপনি ওষুধ দিয়ে কোনো মতে টিকে আছেন। আপনি সুস্থ নন, অসুস্থ। এই অসুস্থ কিন্তু সুস্থতাকে ফিরে আনতে হলে আমাদের যেটা দরকার সেটি হলো একদম ওষুধবিহীন জীবনযাপন করা। ওষুধবিহীনটা কিভাবে? যে আমার যেন ওষুধ না লাগে, বাট আমরা ভালো আছি, তখন আমরা সুস্থ। বেসিক্যালি যদি ওষুধ খেয়ে খাই তাহলে এটা সুস্থ নয়। তো ওষুধবিহীন টেকনোলজি গুলো হচ্ছে এটা যুগান্তকারী টেকনোলজি। এই টেকনোলজির জন্য লাইফস্টাইল এবং ফুডস, মানে ডায়েট, একেবারে মারাত্মক একটা বিষয়। আমরা আসলে কতটা সুস্থ আছি এর একটা ডাটা দিতে চাই। আজ থেকে 50 বছর আগে আমাদের দেশে এত ক্লিনিক ছিল না, এত ফার্মেসিও ছিল না, ওষুধ এবং এত কোম্পানিও ছিল না। আজ থেকে 100 বছর আগে আরো একেবারেই ওষুধ ছিলই না বলা যেতে পারে। 200 বছর আগে একেবারে কবিরাজি কিছু গাছগাছরা ছাড়া কিছু ছিল না। তো তখন মানুষ কিন্তু বেশি দিন বেঁচেছে, অনেক কর্মঠ, এবং মানুষ অনেক হেঁটে যেতে পারত। মানে 40 মাইল, 13 মাইল, এরকম মাইলকে মাইল হাঁটতে পারত, এবং কাঁধে করে জিনিস নিয়ে যেতে হতো, হেঁটে হেঁটে সব জায়গায় সফর করতে হতো। এবং তখন মানুষ ছিল খুবই এনার্জেটিক, এবং ওষুধ ছিল না। তারা ডিপেন্ড করতো শুধুমাত্র খাদ্যের উপরে, আর লাইফস্টাইল বলতে তো কাজ করতে হতো। তো তখনকার মানুষের এই লাইফ স্প্যানটা দীর্ঘায়ু হওয়ার পিছনে যে গোপন সিক্রেট ফ্যাক্টর, সেটি হচ্ছে খাদ্য। তারা ভেজালবিহীন খাদ্য এবং সুষম খাদ্য খেতেন, এবং তাদের লাইফ স্প্যানটা ভালো ছিল। আজকের যুগে আমরা কি ভালো আছি? আমরা যদি পরিসংখ্যান নেই যে আমাদের স্বাস্থ্যটা কেমন আছে, গ্রাফটা কেমন, যে দেশে, যে জাতির জন্য ওষুধ এবং ক্লিনিক এবং ডাক্তার বেশি লাগে। এক ওষুধের কথাই বলি, যে প্রত্যেক বছর আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিশাল একটা গ্রোথে ওষুধ বিক্রি করে। ধরুন এবছর হয়তো $20 বিলিয়ন বিক্রি করলো, পরের বছর সেটা $25 বিলিয়ন। অর্থাৎ সেল গ্রোথ হচ্ছে, সেলসের ট্রেন্ডসটা গ্রোথ হচ্ছে, মানে উপর দিকে যাচ্ছে। যে দেশে ওষুধ বিক্রি হয়, ওষুধের গ্রোথ উপরের দিকে, মানে প্রচুর ওষুধ খেতে হয়, সে দেশে যদি স্বাস্থ্যের গ্রাফটা দেখি, সেটা কি উপর দিকে না নিচের দিকে? এটা তো আপনারা স্বীকার করবেন যে স্বাস্থ্য, ওষুধ যত বেশি বিক্রি হবে, ডাক্তার যত বেশি লাগবে, তত বেশি স্বাস্থ্যের গ্রাফ নিচে। অর্থাৎ আমরা অসুস্থ হচ্ছি। আজকের 100 বছর তো প্রশ্নই ওঠে না জাপানিদের মতো, বা 120 বছর, 30 বছর। এই আমার কাছে অনেক পেশেন্ট আছে যারা
সেক্সুয়ালি বা যে সাইকোলজিক্যাল হেলথ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে 20 বছরই আসে, 15 বছরই আসে, 30 বছরই আসে, যে সময় কোনো রোগের কথাই থাকার কথা নয়। তার মানে কি হচ্ছে, স্বাস্থ্যের অবস্থা খুবই ডেটোরেট করেছে। এবং 60 বছর তো এখন বাঁচাই মুশকিল, বা এর মধ্যে তো কয়েক দফা অসুস্থ হয়ে ওষুধ এক গাঁদা খেয়ে একেবারে কোনো মতে এই লাইফ এই চেসিসটা নিয়ে যাওয়া আর কি। কিন্তু চেসিসের বলে বা দেহের যে ক্ষমতা সেটার বলে এটা ইম্পসিবল বর্তমানে, এটা মেজরিটি অফ পিপলের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি জাপানের কথা চিন্তা করি, আমরা যদি চীনের কথা চিন্তা করি, তখন কিন্তু এটা সম্ভব। তো আমি ভিডিওটা বেশি বাড়াবো না, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে ওষুধবিহীন কিভাবে সুস্থ থাকা যায়, এবং এই বিষয়টা যদি কোনো ডক্টর বা কোনো ফিজিশিয়ান বা কোনো নির্দেশক এটাকে নির্দেশনা করে, হি ইজ দ্য বেস্ট গাইড ফর নেশন, হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ ফর দিস নেশন। এই জাতির জন্য একটা বড় বন্ধু সে, তিনি। কেন বন্ধু? কারণ ওষুধ একটা বিষাক্ত জিনিস, একটি রোগের জন্য খাওয়া হয়, অনেকগুলো রোগ বেঁধে যায়। তা আমি খুবই কৃতজ্ঞ ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছে যে উনি ওষুধবিহীন জীবনযাপন করার জন্য, লাইফস্টাইল মডিফাই করার জন্য অনেকগুলো ভিডিও ছেড়েছেন। এই অসুস্থ জাতি, এই নিগৃহীত জাতির ওষুধের উপরে নির্বাহ জীবন যায় যায় এই জাতিকে এই প্রেজেন্টেশনটা একটা অদ্বিতীয়, একটা অমীয় হিসাবে, আবে হায়াত হিসাবে মানে নাজির হয়েছেন উনি। জাতি এর প্রতিদান হিসাবে কিছু দিতে পারবে না। যারা এই লাইফস্টাইল এবং ফুড থেকে উপকৃত হচ্ছেন, এবং হয় স্বাভাবিক, কারণ উন্নত বিশ্বে ড্রাগসের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে ফুডস এবং নিউট্রিশনের উপরে, পুষ্টির উপরে, লাইফস্টাইলের উপরে, যাতে করে ইমিউন সিস্টেমটা ভালো থাকে। ওষুধ কখনো ইমিউন সিস্টেম বাড়ায় না, বরং কমায়। ফুডস এবং লাইফস্টাইল আপনার ইমিউন সিস্টেমটাকে আপলিফট করে, ফলে এটার উপর ডিপেন্ড করা যায়। ডক্টর জাহাঙ্গীর কবির কাছে কৃতজ্ঞ যে ইমিউন সিস্টেম নিয়ে উনি কথা বলেছেন, এবং ইমিউনিটি বাড়াবার যে বেশ কিছু তরিকা উনি বলেছেন। তো এটা আপনারা লুফে নেবেন আমি আশা করছি। আরো অনেকগুলো বিষয় বলেছেন, সেটি হলো ইনসুলিন রেজিস্ট্যান্সের কথা বলেছেন, হাইলি সফিস্টিকেটেড মেথড। ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়ার জন্য আজকে জাতি তার ইমিউনিটিগুলো আরো ডেটোরেট করছে। ইনসুলিন এমন একটা হরমোন যেটা তার অন্যান্য ফাংশনাল হরমোনের কাজগুলোকে বন্ধ করে দেয়, স্টপ করে দেয়, ফলে বডির ইমিউন সিস্টেমগুলো আরো ডেটোরেট করে। এটা একটা যুগান্তকারী ব্যাপার। তো উনি এই ব্যাপারটা প্রথম জাতির কাছে উপস্থাপন করলেন, এই জন্য জাতি ওনার কাছে কৃতজ্ঞ। আরো বলেছেন উনি শ্বাসের ব্যাপারটা, ডিপ ব্রিদিং এর কথা বলেছেন। আমাকে এত চমৎকার লাগে। ইয়েস, আমাদের দেহে অনেকগুলো পুষ্টি কাজ করে, তার মধ্যে হচ্ছে অক্সিজেন একটা বিশাল ব্যাপার, অর্থাৎ শ্বাস। অক্সিজেনটা পর্যাপ্ত পরিমাণে নেওয়া উচিত আমাদের দেহে। মানে ক্রস যদি আমরা চিন্তা করি, তাহলে বাতাসের পরিমাণ প্রায় 70% ক্রস করবে। তার মানে পুষ্টির একটা বিশেষ পার্সেন্টেজ, মানে অনেক বড় পার্সেন্টেজ হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনের অভাবে হাইপক্সিয়া হচ্ছে, মানে অনেক জায়গায় রক্ত পাচ্ছে না, এবং আজকে স্ট্রোক হচ্ছে বা প্যারালাইসিস হচ্ছে, হাত পা ঝিমঝিম করতেছে, অনেক অংশ অক্সিজেন পায় না। কারণ হলো ডিপ ব্রিদিং করি না আমরা। ডিপ ব্রিদিং করলে আমাদের যে হরমোনগুলো অ্যাক্টিভ, মানে আমাদেরকে কুল ডাউন রাখবে, মানে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি দিবে, সেগুলো এই যে শ্বাসের যে ডিপ ব্রিদিং সিস্টেমটা অত্যন্ত জরুরি। তো ডিপ ব্রিদিংটা করতে হবে হলো যতক্ষণ আপনি হোল্ড করতে পারেন। আপনি দীর্ঘ শ্বাস নেবেন এবং হোল্ড করে থাকবেন, যেটা জাহাঙ্গীর কবির বলেছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ, জাতীয় কৃতজ্ঞ। ডক্টর জাহাঙ্গীর কবির আরো মারাত্মক কিছু বিষয়ে উল্লেখ করেছেন, যেমন সিম্পেথেটিক অ্যাক্টিভিটিস, এটার জন্য স্ট্রেস হরমোন খুব জরুরি। এটা জাতি অজ্ঞ জাতির কাছে বিশাল একটা রসদ। কিভাবে সিম্পেথেটিক অর্থাৎ মানসিক যে অস্থিরতা বা ভীতি, এখান থেকে কুল ডাউন করে নিয়ে আসে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিতে দেওয়া যায়। এবং জাতি যদি সিম্পলি এটা ফলো করে, তাহলে আমাদের স্ট্রেস গুলো ডিলিট হয়ে যাবে এবং সুন্দর মেন্টালি হেলদি থাকা সম্ভব। এর জন্য কোনো ড্রাগস দরকার নেই, কোনো ড্রাগস দরকার হবে না। ড্রাগস দিয়ে সাইড ইফেক্টে ভরানো এবং জীবনটাকে শেষ করার কোনো প্রয়োজন হবে না, যদি জাতি এটাকে সুষ্ঠুভাবে গ্রহণ করে।
না করলে তাদের সেই দুর্ভাগা জাতি কপাল পড়া। ডক্টর জাহাঙ্গীর কবির আরেকটা মারাত্মক বিষয় নিয়ে কথা বলেছেন, সেটি হচ্ছে যে মাইক্রোবস, গাট মাইক্রোবিয়াম নিয়ে কথা বলেছেন। দর্শক, চমৎকার একটা ইনফরমেশন আপনাদের জাতির জন্য। আমাদের যে খাদ্য নালীগুলো আছে এখানে অসংখ্য রকমের জীবাণু আছে, সেখানে ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, প্রোটোজোয়া আছে, অ্যালজি আছে। এই যে টোটাল একটা মেকানিজম এখানে ছড়ানো, এবং এটা আমাদের উপকারার্থে আল্লাহ পাক পাঠিয়েছেন। এদেরকে যদি আমরা সুস্থ রাখতে পারি, এই জীবাণুগুলোকে, তাহলে টোটাল মানসিক অবস্থা ভালো থাকবে, টোটাল শারীরিক অবস্থা ভালো থাকবে। ইনশাআল্লাহ। প্রোবায়োটিকের কথা বলেছেন, প্রিবায়োটিকের কথা বলেছেন। এটা একটা মেডিকেল শব্দ, কিন্তু জাতির জন্য একটা বিশাল রসদ, বিশাল রসদ, যার মূল্য দিয়ে শেষ করা যাবে না। এই হেলথটা যদি মানে মেনটেন করা যায়, আমরা দেশের বাইরে এই ট্রেনিংটা পেয়েছি। আমি খুবই মনে মনে আশা করছিলাম যে এই দুর্ভাগা জাতির জন্য আমরা যদি কথা বলি তাহলে হয়তো কেউ শুনবে না। আমি অনেকবার বলেছি এটা নিয়ে, শোনে নাই, কিন্তু আই এম লাকি যে ডক্টর জাহাঙ্গীর কবির প্রথমে এসে জাতিকে এটা উপহার দিলেন, এবং তখন আমাদের জন্য, আমরা যারা অল্টারনেটিভ চিকিৎসা মানে বিজ্ঞানে প্র্যাকটিস করি, তাদের জন্য সুবিধা হয়ে গেল। আসছিলাম যে গাট ফ্লোরের কথা, যেটা মাইক্রোবিয়ামের কথা। মাইক্রোবিয়ামগুলোকে সুস্থ রাখতে হলে প্রোবায়োটিক খুব জরুরি, বিশেষ করে কমপ্লেক্স যে কার্বোহাইড্রেট খুব জরুরি, যেমন খোসা খাওয়া, খোসাগুলো হজম করে মেয়েরা ভিটামিন তৈরি করে, আমাদের শরীরে ভিটামিন দেয়। আজকে জাতি ভিটামিন ডেফিসিয়েন্সিতে ইমিউনিটি আর মারাত্মক বিষয়। এই গাট ফ্লোরাগুলো মানে আমাদের যে ব্যাকটেরিয়াগুলো আমাদের খাদ্য নালীতে আছে, 70% ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এই গাট ফ্লোরা করে থাকে, 70%। এটার জন্য আমি অনেক ভালো ভালো কথা বলেছেন। উনি লিকি গাটের কথা বলেছেন, যে ওখানে গাট ছিদ্র হয়ে ওদিকে পুষ্টি না গিয়ে টক্সিনে চলে যাচ্ছে, এবং সেই টক্সিনগুলো রক্তে মিশে সারা শরীরে চুলকানি হচ্ছে, মানে স্কিন ডিজিজ হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যালার্জিক সিমটম প্লে করছে। এটার দূর করতে হলে তাকে ইমিউন সিস্টেমটাকে বুস্ট করতে হবে, এবং সুস্থ খাদ্য ব্যবস্থাপনা দরকার। খাদ্য ব্যবস্থাপনা যেহেতু চলে আসলো, আমি ডক্টর জাহাঙ্গীর কবির সাথে এই অনুরোধ করবো যে উনি যেন পুষ্টির উপরে বা ডায়েটের উপরে একটা ফুল কোর্স করে ফেলেন, করে আমাদের কাছে আসেন, এবং এই জাতিকে আরো অনেক কিছু দেওয়ার আছে ওনার। আমরা আশা করবো যে জাতিকে আরো অনেক কিছু দেবেন। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার আরো মারাত্মক কিছু ইনফরমেশন দিয়েছেন, সেটি হচ্ছে যে ওয়েটগুলোকে মেনটেন করা। আচ্ছা, এখানে একটা মারাত্মক বিষয় ওনার কাছে, মানে উনি যে বিষয়টা জাতিকে বোঝাতে চেয়েছেন যে ওয়েট মানে হচ্ছে ফ্যাট দিয়ে যদি ওয়েট হয়, উনি আসলে ওয়েট মানে হলো ফ্যাটগুলোকে মেনটেন করতে বলেছেন, যেটা ইন্টারন্যাশনালি আপনি আমেরিকার মতো দেশে, ইংল্যান্ডের মতো, চায়নাতে, জাপানে বড় বড় মানে যেসব উন্নত দেশ, উন্নত বিজ্ঞান, তারা কিন্তু এই বিষয়টা একইভাবে ডিল করে, যেটা উনি বলেছেন। সেটি হলো ফ্যাটগুলোকে আমাদের মিনিমাইজ করতে হবে। খাদ্য তালিকায় উনি ডিমের কথা বলেছেন, চমৎকার। প্রচুর পরিমাণে আদর্শ খাবারের মধ্যে দুটি খাবার, এটি হচ্ছে ডিম আর একটি হচ্ছে দুধ। এই দুটি খাবার আমাদের, এবং ফলমূল, এইখানেই আল্লাহ পাক প্রচুর পরিমাণে নিয়ামত রেখেছেন, এবং সুস্থ থাকার একটা বড় ধরনের উইপন এই কটি খাবারে। তো ডিমগুলো খেতে হবে, পর্যাপ্ত খেতে হবে, সকল ধরনের পুষ্টি এখানে চলে আসে, এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, 369 অনেকগুলো ফ্যাটি অ্যাসিড, এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, যেগুলো নার্ভাস সিস্টেমের জন্য চমৎকার কাজ করে। একটা নিউরনগুলোকে, নিউরনের নিউরোট্রান্সমিটারগুলোকে ট্রান্সমিশন করার জন্য এই ফ্যাটি অ্যাসিডগুলো অত্যন্ত জরুরি। এনার্জি প্রোডাকশনের জন্য, মাইক্রোটকন্ড্রিয়ার কাজের জন্য, যেখান থেকে আমরা শক্তি পাচ্ছি, এই ফ্যাটি অ্যাসিডগুলো অত্যন্ত কাজ করে, অসংখ্য কাজ করে। সেকেন্ডলি বলেছেন উনি অ্যাপেল সিডার ভিনেগার, ইয়েস, প্রোবায়োটিক অ্যাপেল সিডার ভিনেগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে ছিল। এটার আরবি হচ্ছে খল। খল মানে হচ্ছে ভিনেগার, এবং ভিনেগার তখন থেকেই প্রচলিত আছে। অসংখ্য জীবাণু, আমি আগেই বললাম যে আমাদের শরীরের 99 ভাগই বেশি আছে জীবাণু, এবং 1 ভাগ আছে আমাদের সেল, কোষ। আমাদের একটা কোষ থাকলে ওটা 99টা কোষ আছে হলো জীবাণুর কোষ। তো সেইটাকে সুস্থ রাখতে পারলে এরাই বডিকে কন্ট্রোল করছে। আমাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, মেটাবলিক হেলথগুলো, এগুলো সমস্ত মেনটেন করছে, সমস্ত সিস্টেমটাকে মেনটেন করছে। সো এদেরকে যদি আমরা সুস্থ রাখতে পারি,
পুষ্টি দিতে পারি তাহলে টোটাল বডি পুষ্টি পেয়ে যাবে। কিন্তু এরা যদি পুষ্টায়িত না হয় তাহলে কিন্তু খবর আছে, সেই বডিটাই অসুস্থ হয়ে যাচ্ছে। সো অ্যাপেল সিডার ভিনেগার অথবা কোকোনাট ভিনেগার, যে কোনো ভিনেগার যেটা প্রোবায়োটিক, এবং এটা অত্যন্ত জরুরি একটা। এছাড়া কিন্তু প্রিবায়োটিকও জরুরি, যেমন আপনার গ্রিন ফুডস। আমি একদম নিউট্রিশনিস্ট, আমি হেলথ নিয়ে কাজ করি, স্পেশালি আমি হেলথ স্পেশালিস্ট। তো সেই ক্ষেত্রে আমি গ্রিন মানে রঙিন খাবার, খাবারের উপর যোগ দেবো, যেটা জাপানিরা দিয়েছেন। সম্ভবত মানে জাহির স্যার এটার উপর ট্রেনিং করবেন, এবং উনি এই লাইফস্টাইলের সাথে উনি এই খাদ্য ব্যবস্থাপনাকেও একটা পরিপূর্ণভাবে দিবেন। এখন যেটা পাচ্ছি সেটা জাতির জন্য বোনাস, আরো ভালো কিছু দিতে পারবে এবং জাতি আরো উপকৃত হবে, এবং আমরা ওষুধবিহীন হতে পারবো। জাতি এই ড্রাগস এর সিন্ডিকেট থেকে, এই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে, এই অসুস্থতা থেকে উদ্ধার পাবে। আপনারা অবাক হয়ে যাবেন, আমি কষ্ট পাচ্ছি যে একটা বাড়িতে যদি এক সময় দেখা হতো, সেখানে হয়তো খুব বৃদ্ধ লোকেরা অসুস্থ হতো এখন, এবং ওষুধ খেত। এখন কি হচ্ছে জানেন, পরিবারে যদি 5 জন সদস্য থাকে, 5 জনই অসুস্থ। জাতি কোথায় সুস্থ? 5 জনকে ওষুধ খেতে হয়। কেউ গ্যাসের ওষুধ খায়, কেউ মাথা ব্যথার প্যারাসিটামল খায়, কেউ অ্যালার্জির ওষুধ খায়। একজন একক ক্যাটাগরির ওষুধ খেতে হচ্ছে এজ এন্ড এভরি ডে। তাহলে যেখানে জাতি ওষুধ খেয়ে টিকে আছে এবং ফ্যামিলির ইচ এভরি মেম্বার সাফারিং ফ্রম ডিজিজ, সেখানে স্বাস্থ্যের গ্রাফ কোন দিকে, কোথায় আছে, কোন অবস্থায় চলে আসছে গ্রাফটা, সেইখান থেকে টেনে আনার জন্য একজন দিক নির্দেশক ডক্টর জাহাঙ্গীর কবির, এবং এই জাতীয় যারা অল্টারনেটিভ চিকিৎসার কথা বলেন, যারা নেচারের কথা বলেন, যারা মানুষের ওষুধবিহীন টেকনোলজির কথা বলেন, হি ইজ দ্য গ্রেটেস্ট ফ্রেন্ড ফর দ্য নেশন। উনি এক্সারসাইজের বিকল্প নেই। আগেকার মানুষ কেন এত দীর্ঘদিন বাঁচত? কারণ হচ্ছে তারা, ওই যে আগে বলেছিলাম, এক্সারসাইজ করতেন, অর্থাৎ হাঁটতেন, কাজ করতেন, বাড়ি বাড়ি কাজ করতেন, এবং ভেজালবিহীন খাবার খেতেন। তো ওনার এক্সারসাইজ গুলো ফলো করবেন এবং ওনার পাশে থাকবেন। জাতি এতটা অকৃতজ্ঞ হওয়া ঠিক হবে না যে উনি উপকার করেই যাবেন এবং আপনারা সেটার বিনিময়ে অন্য কিছু দেবেন। এটা কোনো মানবিক কাজ নয়। উনি বেশ কিছু ফুডসের কথা বলেছেন, স্পিরুলিনার কথা বলেছেন, একটা ওয়ান্ডারফুল ফুড। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ান্ডারফুল বলেছে। এটাও একটা মারাত্মক বিষয়। আমি মনে মনে চিন্তা করি, জাহাঙ্গীর স্যার একজন অ্যালোপ্যাথিক ডক্টর, আমাদের মতো তো উনি পুষ্টি পড়ে আসেন নাই, আমাদের মতো উনি ডায়েট পড়ে আসেন নাই, বাট অগোচরে বলে যাচ্ছেন স্পিরুলিনা কথা, অর্থাৎ খাদ্যের কথা। তো ভালো লাগে। এইরকম জাহাঙ্গীর স্যার যদি 1000টা হতো, 1 লক্ষ হতো, 10 লক্ষ হতো, 50 লক্ষ বাংলাদেশে জন্ম নিত, তাহলে ঘরে ঘরে 5 জন মেম্বার 5 জনই ওষুধ খেতে হতো না, মানে 5 জনই অসুস্থ হতো না, সুস্থ হতো। বা সারা জীবন ওষুধ খেয়ে একেবারে কবরে গিয়ে 1 ডোজ খেয়ে যাওয়া, এইরকম অবস্থায় পড়তে হতো না। মৃত্যু আসবে, মারা যাবে মানুষ, এটাই স্বাভাবিক। কিন্তু ওষুধ খেয়ে, মানে ওষুধ ডিপেন্ডেন্ট মৃত্যু বা ওই যে অ্যাম্বুলেন্স ডিপেন্ডেন্ট মৃত্যু, এই জিনিসটা খুবই কম হতো। আপনি চায়নাদেরকে ফলো করেন, উন্নত বিশ্বকে ফলো করেন, ওদের লাইফস্টাইলটা দেখেন, জাহাঙ্গীর স্যারের লাইফস্টাইলের সাথে জাহাঙ্গীর কবির স্যারের যে টেকনোলজি, এটার সাথে হুবহু মিলে যাবে। তবে বাংলাদেশের সাথে হয়তো মিলবে না। আপনারা যারা উপকার পাচ্ছেন তাদের সাথেও তো মিলে যাবে, অবশ্যই মিলে যাবে। আমি একটা জিনিস খুব শকড, জাহাঙ্গীর স্যারের আমি সাবস্ক্রাইবার দেখেছি 1.6 M, মানে মিলিয়ন, মানে অনেক, আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে ওনার একটা বিপদ, মানে ওনাকে থামিয়ে দেওয়ার অনেকগুলো টেকনোলজি চলছে। এটা চলবেই, স্বাভাবিক। যে কোনো দেশেই যারা স্বাধীনতা আনে তাদের বিরুদ্ধে দাঁড়াবে মানুষ। তো সেখানকার একটা স্বাধীনতা উনি আনছিলেন, কারণ উনি রেভলিউশনের কথা বলেছেন। ইয়েস, ইট ইজ এ রেভলিউশন। এটা স্রোতের বিপরীতে ওনার উপর যে বিপদ আপদগুলো আসছে, এটা আসবেই। আপনাদের উচিত ছিল, আমাদের জাতি হিসেবে উচিত ওনার পাশে দাঁড়ানো, সমস্ত শক্তি দিয়ে পাশে দাঁড়ানো, যেন আরো লক্ষ লক্ষ জাহাঙ্গীর কবি জন্ম নেয়, লক্ষ লক্ষ মানুষ
অসুস্থ হয়ে বিছানায় না কাতরাতে হয়, অকর্মণ্য হয়ে, কর্মবিহীন হয়ে থাকা, ফিজিক্যাল ডিসেবল হয়ে না থাকতে হয়। আজকে চায়নার পার হেড ক্যাপাবিলিটি অনেক বেশি। কেন? 100 বছর তো কাজই করে তারা, বুড়ো হয় না। জাপান বুড়ো হয় না, অনেক সময় লাগে। আমাদের তো 30 বছর বুড়ো হয়ে গেল। যে জাতি 30 বছর ওষুধ খাওয়া শুরু করে, 15 বছর ওষুধ খাওয়া শুরু করে, 10 বছর থেকে চশমা পড়ে, 3 বছর বাচ্চা চশমা পড়ে, সিম্পলি মানে ভিটামিন এর অভাবে খায় না। পুষ্টির কথা বলি না কোনোদিন নেচারের কথা বলি না, কোনোদিন ডায়েটের কথা বলি না, ডিসিপ্লিনের কথা বলি না, লাইফস্টাইলের কথা বলি না, শুধু ওষুধ আর ওষুধ আর ওষুধ। সেই জাতির পক্ষে এর থেকে আর কি আশা করা যায়? সেই স্রোতের বিপরীতে জাহাঙ্গীর কবির স্যার আমার প্রাণের স্যার একজন। আমি আশা করি আপনাদেরও প্রাণের স্যার, ওনার পাশে থাকেন। তাছাড়া এই অকৃতজ্ঞ হলে জাতিকেই পস্তাতে হবে। জাহাঙ্গীর স্যারের কিচ্ছু হবে না। ওনার একটা পেট, উনি তো নিজের জন্য কিছুই করছেন না। একটা পেটের কয় টাকা লাগে? উনি যদি ইচ্ছে করতেন অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করে গাড়ি বাড়ি আর ওখান দিয়ে করতে পারতেন। সম্ভব, প্রচুর সম্ভব, প্রচুর টাকা আছে এখানে। দেখেন না, সবাই তো করছে। কিন্তু উনি যে অবদান রাখছেন ওষুধবিহীন টেকনোলজি, এটা কয়জন করছে? কয়জন আছে জাহাঙ্গীর কবির? আপনাদের কপালে কি জুটেছে? তো একজন জুটেছে, আরো তৈরি করেন, আরো কপি করেন, আরো ওনাকে সাপোর্ট করেন, এই ওনার মেসেজগুলো ছড়াই দেন এবং ওনাকে ফলো করেন। যদি আপনারা ওনার পাশে না থাকেন, এরকম জাহাঙ্গীর কবির আসবে, আবার চলে যাবেন। স্রোতের বিপরীতে সম্ভব হবে না যাওয়া, সপক্ষে হয়তো তলিয়ে যাবেন। জাতি অন্ধকার যুগে ড্রাগসের সিন্ডিকেটের অসুস্থতায় নিমজ্জিত হবে, হয়ে আছে, এর থেকে পারবে না। আর যদি ওনার পাশে থাকা যায়, আর যদি ওনাকে সাপোর্ট করা যায়, ওনার প্রত্যেকটা প্রযুক্তিকে ফলো করা যায় টোটাল জাতি, তাহলে ওষুধবিহীন সুস্থ জাতি তৈরি করা সম্ভব। জাতির বিবেকের কাছে প্রশ্ন, ওনার পাশে থাকবেন নাকি ওনাকে তরিয়ে দেবেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আমার দাবি রইল। আপনারা যে কোনো একটি করবেন, তলিয়ে দিয়ে আপনারা নিজেরাই তলিয়ে যাবেন, না হলে ওনার মতো টেকনোলজিকে উপরে তুলে সারা জাতিকে নতুন হেলথের একটা স্বপ্ন দেখাবেন, নতুন একটা জাপানি টেকনোলজি তৈরি করবেন, নতুন একটা জাপান তৈরি করবেন, নতুন একটা চায়না তৈরি করবেন, নতুন একটা স্বাস্থ্যকর জাতি তৈরি করবেন। একজন জাহাঙ্গীর কবির নয়, লক্ষ লক্ষ জাহাঙ্গীর কবির বাড়ি বাড়ি তৈরি করবেন এবং সুস্থ থাকবেন। এটাই আমার আশা। আমিও বাঙালি, আমিও আশা করি, আমার সাথে আপনারাও আশা করবেন। সবাই ওনাকে সাপোর্ট করি এবং সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনা করছি। আমি ডক্টর এম এ মালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।